আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হেপাটাইটিস এ এবং সিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন কারিনা কায়সার। এই বিষয়টি আপনারা জানেন এবং বাংলাদেশে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকবার। তার মধ্যে অন্যতম জায়গা জাতীয় শহীদ মিনার। যদিও আওয়ামী লীগের অনেক বর্ষিয়ান রাজনীতিবিদদের জানাজা এবং কবরস্থ আসলে সঠিক মর্যাদায় করা হয়নি, মুক্তিযুদ্ধের স্বীকৃতিও দেওয়া হয়নি। যাই হোক, কারিনা কায়সারের কবরটি যে হাদির পাশে শায়িত করার দাবি ওঠেনি, সেজন্য বোধহয় কাজী নজরুল ইসলাম বেঁচেই গেলেন। ওই জানাজার নামাজের সময় বা ওই আয়োজনে, সেটা শোকের হোক বা আনন্দের, সেই আয়োজনে কারিনা কায়সারের মা লোপা কায়সার একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তাঁরা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা জুলাই যোদ্ধা নই, জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এমনটাই বলেছেন। এবং গণভবনে তারা লুটপাট বা চুরি করেননি। কারিনা কায়সার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের সামগ্রী প্রদর্শন করে সেটি রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করেছেন। তিনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এবং তার কন্টেন্টের ধরন যেহেতু এগুলো, মানে মা মেয়ে দাঁড়িয়ে আছেন, উল্লাস করছেন, গণভবনের মালামাল লুটপাট করছেন, এমন দৃশ্য দেখাচ্ছেন, পাশে কোনো একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে দেখাচ্ছে এবং তারা হি হি করে হাসছেন। যাই হোক, লোপা কায়সার যে দাবি শুরু থেকে করলেন যে আমরা চুরি করি নে, আমরা জুলাই যোদ্ধা নই, কিঞ্চিত ইতিবাচক। জুলাই যোদ্ধা নন, খাড়ার উপরে পোল্টি নিয়ে নিলেন। আবার আপনার মেয়ে তো শেখ হাসিনার কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলেছেন, নানান সুবিধা নিয়েছেন সরকারের কাছ থেকে। এখন বলবেন হ্যাঁ, কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার একজন প্রথিতযশা ফুটবলার, বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, আপনি নর্থ সাউথে পড়ান, একজন শিক্ষিকা, তো আপনার মেয়ে তো শেখ হাসিনার পাশে দাঁড়াতেই পারে। দাঁড়াতে পারে, আবার তার পতনের পর আপনি একজন শিক্ষক হয়ে আপনার সন্তানকে এই শিক্ষা কিভাবে দিলেন? আপনার এই পুরো বিষয়টি মানুষ কিভাবে দেখছে? আপনি সরাসরি মানে সশরীরে গণভবনে যাননি, সেখান থেকে চুরি করেননি, কিন্তু চুরি করেছেন বলে যে সামগ্রীগুলো দেখালেন, সেটি কি চুরি করার থেকে কোনো অংশে কম? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যায়দণ্ড কবিতার সেই বিখ্যাত চরণটির কথা মনে করি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ছোটবেলায় আমরা পড়েছি। লোপা কায়সার, আপনি তো একজন শিক্ষক, আপনার সন্তানকে কি শিখিয়েছেন? এগুলো কই, আমরা তো এই বাংলাদেশেই বড় হয়েছি। আমার বাবা একজন শিক্ষক, কোনোদিন এরকম কোনো ধারে কাছেও কোনো চুরির সামগ্রী ঘরে নিয়ে আসলে ঘরে জায়গা হতো না। আপনি কি করে আপনার মেয়েকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে এভাবে উল্লাস করলেন? এখন আপনার মেয়ে বেঁচে নেই, এই বেঁচে না থাকা এবং তার অতীতের কর্ম নিয়ে যখন মানুষ সমালোচনা করছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তখন আপনি এসে একটা স্টেটমেন্ট দিলেন, আপনার মেয়ে বেঁচে নেই, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনার বক্তব্যটা কি দাঁড়িয়েছে জানেন? চোরের মায়ের বড় গলা। নিঃশর্তভাবে স্বীকার করা উচিত ছিল, যেভাবে স্বীকার করেছেন আপনারা জুলাই যোদ্ধা নন। জুলাই যোদ্ধা নন, কিন্তু সেই যুদ্ধের যে ধরন 5ই আগস্ট আমরা দেখলাম, জুলাই যোদ্ধারা এই চুরি, বাটপারি, ছিনতাই এগুলোকে তাদের যুদ্ধের অংশ মনে করেছে। রাষ্ট্র তাদের ইন্ডেমনিটি দিয়েছে। চুরি বাটপারির জন্য কোনো বিচার করেছে? গণভবন লুটপাট করা, আপনি যখন শিক্ষক, বলুন তো এগুলো উচিত? কোন দিক থেকে এটা আপনার কাছে নৈতিক মনে হচ্ছে, নাকি এটা ফৌজদারি অপরাধ? আপনি ফান হিসাবে ফৌজদারি অপরাধ করেন? লোপা কায়সার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়েকে যেভাবে চুরি শিখিয়েছেন, এইভাবে ছাত্রীদের চুরি শেখান, অনৈতিক কাজ শেখান। শিক্ষক হিসেবে আপনি নিজে লজ্জিত হচ্ছেন না? চোরের মায়ের বড় গলা, আমরা চুরি করি নাই, এটা আমাদের জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ ছিল, আমাদের চুলের ক্লিপ ছিল, এটা বললেই সব শেষ হয়ে যায়। অন্যায় করেননি, অন্যায় সননি, কিছুই করেন নাই, একদম আপনারা দুধে দেওয়া তুলসী পাতা। শেখ হাসিনার প্রাইভেট গার্মেন্ট প্রদর্শন করা, তার আসবাবপত্র লুটপাট করা, এগুলোতে যদি ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের অ্যাটাক করে থাকে, সেটা দোষ। আপনি করতে পারবেন, এইভাবে প্রদর্শন করতে পারবেন, এর চেয়ে মানে একজন শিক্ষকের কাছ থেকে এটা আরও বড় অপরাধ। আপনি যদি শিক্ষক না হতেন, অন্য কোনো পেশা, সম্মান যে পেশাগুলোকে আমরা করি সেই সব জায়গায় না হতেন, আপনারা যদি, বলবো না বিলো এভারেজ কোনো পরিবার হতেন, তাহলে না হয় মেনে নিতাম যে আবেগের বশে করে ফেলেছেন। আপনারা বাংলাদেশের একটি পরিচিত পরিবার এবং শেখ হাসিনার কাছ থেকে সুবিধাভোগী, কিভাবে এটা করলেন? আবার এখন এসে
অস্বীকার করছেন আপনারা জুলাই যোদ্ধা নন? এই যে চুরি, ছিনতাই, এগুলো তো জুলাই যুদ্ধের অংশ। এখন বুঝে গেছেন জুলাই যুদ্ধ ভুল ছিল, ভয় হচ্ছে না? এভাবে পল্টি নিয়েন না, মানুষ হাসে। আমরা সবাই দুঃখিত আপনার মেয়েটি বেঁচে নেই। রাষ্ট্র কর্তৃক আপনার মেয়ে হত্যার শিকার হয়েছে। হেপাটাইটিস এ কেন, পানিবাহিত রোগে কেন আপনার মেয়ে মারা যাবে? বাংলাদেশে কেন এর চিকিৎসা ব্যবস্থা নেই? ইউনুস না 2 বছর ছিল আন্তর্জাতিক খেলোয়াড়, এখন আর অন করছেন না। আচ্ছা, চুরি, বাটপারি, লুটপাটের সময় তো ঠিকই সেলিব্রেট করেছেন। আপনাদের মতো ব্যক্তিরা যখন সেলিব্রেট করে তখন এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, চুরি, ছিনতাই, তাদের হত্যা, ধর্ষণ সব বৈধ হয়ে যায়। আপনি রাষ্ট্র দ্বারা ভিকটিম, আপনার কন্যা হারিয়েছেন, এখন এসে আপনার মনে পড়েছে না আমরা জুলাই যোদ্ধা নই। চুরি যে করেছেন বা প্রদর্শন করেছেন এই জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইবেন যে আমরা এটি না বুঝে করেছি, ঘৃণার সাথে নিজেকে যুক্ত করেছিলাম। শিক্ষক হিসাবে, এই দেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইনি, এটি আমাদের অপরাধ হয়েছে। স্বীকার করলে নিঃশর্তভাবে স্বীকার করুন, অথবা বলেন জুলাই যোদ্ধা, এগুলো আমাদের পার্ট অফ অ্যাক্টিভিজম, পার্ট অফ ওয়ার। বলেন না ঘরকা না ঘাটকা, এটা তো হবে না। আবার সিম্পেথি দেখাতে এসে যে বক্তব্য দিচ্ছেন সেটা হয়ে যাচ্ছে চোরের মায়ের বড় গলা। লোপা কায়সারের মতো কায়সার হামিদ অর্থাৎ কারিনার বাবা, তিনিও এটি স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা এটি রেকর্ড করা হয়েছিল, কিন্তু এগুলো বুঝে করিনি, আমার মেয়েকে সবাই ক্ষমা করে দিও। যারা আমার মেয়ের মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছে তাদের আমি অনুরোধ করবো এটা না করার জন্য, আপনারা তো একদিন মারা যাবেন। মনে নেই এই দেশে 5ই আগস্ট আগে বা পরে কিভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে? সেই বর্ষীয় নেতা বাদল, চট্টগ্রামের কিংবদন্তি রাজনীতিবিদ, তার কবরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে। কায়সার হামিদ, আপনি যে পতাকাটা বুকে ধারণ করতেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, প্রশংসা রাখেন এমনই ডিফেন্ডার ফুটবলে, আপনার তখন মনে হয়নি এই পতাকা পেয়েছি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে? যে জামাত শিবির মানুষকে উঠতে বসতে হেয় প্রতিপন্ন করেছে, মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নমরুদ মারা গেছে, কাফের মারা গেছে, এই যে ঘৃণা ছড়িয়েছে, আপনার সন্তানের ব্যাপারে যখন আওয়ামী লীগের লোকজন একই কাজ করছে, কাজটা ঠিক না কিন্তু যখন করছে সেটি কেন করছে? আর দুনিয়ায় মানুষ মারা যায় না, আপনাদের বেলায় কেন? এটা কিন্তু বড় একটা ইঙ্গিত। অন্যান্য জুলাই জঙ্গিরা যদি এটা থেকে কিছু শেখে তাহলে তাদের লাভ হবে। যে মব ভায়োলেন্স সারা বাংলাদেশে হয়েছে, যেভাবে সাধারণ মানুষকে বিষিয়ে তুলেছে এই জুলাই জঙ্গিরা, একটু ক্ষমতার পরিবর্তন হতে দেন না, সবার বিচার হবে এবং ফৌজদারি অপরাধের তো বিচার হবে। কিন্তু আপনারা যেটাকে গর্ব করেছিলেন, চুরি, উল্লাস, চুরির মাল প্রদর্শন, সেগুলো অল্প দিনেই ঘৃণায় পরিণত হয়েছে। যে সকল শিল্পীরা মাঠে নেমেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে, আমি তাদেরকে ধন্যবাদ দিই, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা হিপোক্রিট কেন, এখন কেন চুপ? আমি অনেক প্রথিতযশা শিল্পীদের নাম উল্লেখ করতে পারবো, মোশাররফ করিম, বাঁধন থেকে শুরু করে। আপনারা দেখেন না অতীতে আপনারা ইন্ডাস্ট্রিতে যে কাজ পেয়েছেন, যেভাবে আপনাদের স্বকীয়তা ধরে রাখতে পেরেছিলেন, এখন আপনাদের অবস্থা কি? জেমস সহ অন্যান্য কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের কনসার্ট বন্ধ হয়েছে এই বাংলাদেশে, এই মব ইউনুসের আমলে। অনেকেই দেশ ত্যাগ করেছেন। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় বলা শিক্ষক, তিনি কিন্তু দেশ ছেড়েছেন। ভুল কিছু বলছি? এখন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি? এখন নামমাত্র যদি একটি সরকার আছে, জামাত শিবির সরকারের চেয়ে একটু বেটার, কিন্তু তারা কি টিকে থাকবে? আমার তো মনে হয় না। আওয়ামী লীগকে 75-এও মানে বঙ্গবন্ধুকে সপরিবারে এত নৃশংসভাবে হত্যা করে থামানো যায়নি। আওয়ামী লীগ ফিরে এসেছিল, আবার আসবে। কিন্তু আপনাদের আমলনামা এগুলো ঢাকবেন কিভাবে? ওই যে সেই শিক্ষিকা, অভিশাপ আসমান কাঁপে, মানে একজন শিক্ষিকা অভিশাপ আসমান কাঁপে, একটা শব্দ ঠিক মতো বলতে পারেন না, কাঁপাকাঁপি, মানে ওই অর্থে বলছে না। তো তার আর কোনোদিন আসমান কাঁপা শুনিনি। হামে 500-র বেশি, আনঅফিসিয়াল তো কয়েক হাজার শিশু মারা যাচ্ছে। মব ভায়োলেন্সে কোথাও এই শিক্ষিকাকে দেখা যায়নি। এখন তিনি এসেছেন কারিনা কায়সারের মৃত্যুতে। আপনাদের সবার আমলনামা কিন্তু ইন্টারনেটে রয়েছে। ইন্টারনেট, কোনো কিছু ডিলিট হয় না, একবার আপলোড করেছেন তো রয়ে গেল। কিভাবে সামলাবেন? ভবিষ্যৎ কি? যেই ঘৃণার চাষাবাদ আপনারা করেছেন সেই ঘৃণা আপনাদের কুঁড়ে কুঁড়ে খাবে। দোষ দেবেন আওয়ামী লীগকে, হ্যাঁ সকল দায়িত্ব আওয়ামী লীগের। আপনারা তাদের পেটাবেন, মারবেন,
তাড়ায় দেবেন, নিজে নিজে বিচার করবেন, আর বলবেন এরা খুনি, এরা এই করেছে। অভিযোগও আপনার, মামলা আপনি করছেন, মারছেনও আপনি, আইনও আপনি হাতে তুলে নিচ্ছেন। এরপর তারা যখন আপনাদের এই ঘৃণার চাষাবাদকে লালন করে নিচ্ছে, আওয়ামী লীগ এই ধরনের কেউ কারোর মৃত্যুতে উল্লাস করুক, নারী বিদ্বেষী কাজ করুক, এটা আমি কখনোই চাই না। এবং তাদের এই কাজ তাদের ক্রেডিবিলিটি নষ্ট করবে, এটাও আমি জানি। তারা যদি জুলাই জঙ্গি, জামাতি জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ওইভাবে রাজাকার সাইদিয়ার গোলাম আজমের আদর্শে নিয়ে যেতে চায়, জিয়াউর রহমানের আদর্শে নিয়ে যেতে চায়, আমি আর কিছু বলবো না। তবে এই ঘৃণা আপনারা থামাবেন কিভাবে? আপনাদের বিরুদ্ধে যে ঘৃণাটা এখন চলছে, কারণ আপনারা যা ঘৃণা করেছেন সেই ঘৃণার এগেনস্টে তেমন কিছু করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তা আমার মনে হয় না। তবে সুদে আসলে তো ফিরিয়ে দেবেই। ইউনুসের সুদে ফিরিয়ে দিলে ওই যে 40% সুদে কি করবেন? আপনারা তো গায়ের জোর দেখিয়েছিলেন, ভেবেছেন আওয়ামী লীগ নেই বাংলাদেশে। এই দেশের সর্ববৃহৎ দল কিন্তু আওয়ামী লীগ। আপনারা কতজনকে দেশ ছাড়া করেছেন? যারা চোর, বাটপার, বদমাইশ, ওরা পালায়ে গেছে, টাকা পয়সা লুটপাট করে পালায়ে গেছে, ট্রু। এবং বিদেশে বসে বসে হামকে তুমকে করতেছে, হ্যাঁ এই না সেই। বাংলাদেশে বসে যারা আপনাদের মতো জঙ্গিদের সাথে প্রতিদিন পার করছে, যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জীবন সংশয় আছে বছরের পর বছর ধরে, তাদের ক্রোধ আপনি কি দিয়ে আটকাবেন? তৃণমূল আওয়ামী লীগ, পালায়া যা হাসান মাহমুদ ওবায়দুল কাদের আওয়ামী লীগ না। তৃণমূলের নেতাকর্মীদের মানে আপনাদের তো এখন তারা ধরা দেবে না, আপনাদের মধ্যেই মিশে আছে। কেউ জুলাই যোদ্ধা, কেউ নিজেকে বিএনপি দাবি করছে, কিছু করার নেই। তাদের মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা যখন পাল্টা এখন তো মুখে করছে, আপনারা যা যা করেছেন সেগুলো যখন ফিরে দিতে যাবে, তখন কিভাবে ঠেকাবেন? ডিপ স্টেটের কাছে বিক্রি হওয়া শিল্পীদের ব্যাপারে আর কিছু বলার নেই, তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, এটা আমার ধারণা। কিন্তু যারা না বুঝে এই মব সন্ত্রাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন, মরশুমি কাপাকাপি, কখনো আসমান কাঁপে, কখনো বুক কাঁপে, তারপরে এই মৃত্যু উপত্যকা কখনো কখনো তাদের নয় বলে দাবি করা, ভুলভাল যারা করেছেন নিঃশর্তভাবে ক্ষমা চান, স্বীকার করেন। না করলে পরিণতি আপনারা বুঝে নিন। অনেক অনেক শুভেচ্ছা। বিএনপি এবং তারেক রহমানের মুখ পাকিস্তানের দিকে কেন? এর একটি কিন্তু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটি গতকালকে আমি বলিনি, আমি বলেছিলাম আরেকটি ভিডিও করব। আপনারা যদি বিএনপির জন্মের ইতিহাসের দিকে তাকান, তাহলে কিন্তু এই পাকিস্তান মুখিতার একটি প্রমাণ পাবেন। 1975 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করে, তারা কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের পয়সা নিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এবং তাদেরকে শুধু পয়সাই দেয়নি, তাদের দুইটি কন্ডিশন ছিল। একটি হলো তারা যদি অপারেশন করে সাকসেসফুল হয়, তাদেরকে রিহেবিট করবে, এবং যদি রিহেবিট করা না যায় তাহলে আমেরিকা তাদেরকে অ্যাসাইলাম দেবে, অর্থাৎ তাদেরকে থাকার ব্যবস্থা দিবে, অথবা পৃথিবীর তারা পছন্দ মতো যে দেশে থাকতে চায় সেই দেশে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে। এই শর্তে পাকিস্তানের সাথে লিয়াজু করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এইরকম কোনো কিছু সৈনিক, যারা কিন্তু যুদ্ধটা বাংলাদেশের জন্য করেনি, করেছিল পাকিস্তান তাদের সাথে কিছু অন্যায় করেছে, তারা নানা সময় নিগৃহীত হয়েছে পাকিস্তানের সেই জন্য। কিন্তু পরবর্তীতে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বহুমাত্রিক সুযোগ সুবিধা নানানভাবে রাজনীতিবিদেরাও পাচ্ছে, অন্য অন্য মানুষও পাচ্ছে। তখন তাদের মধ্যে একটা হিংসা কাজ করে, জেলাসি কাজ করে, যে আমরা সৈনিক, আমাদের তো অমুক হওয়ার কথা ছিল, তমুক হওয়ার কথা ছিল। এই চিন্তা চেতনা থেকে তারা আবার একটা গ্রুপ, সবাই না, একটা গ্রুপ পাকিস্তানের সাথে এবং আমেরিকার সাথে লিয়াজু শুরু করে। আর তখন তো ঠান্ডা যুদ্ধের যোগ, আপনারা জানেন। সেই সময়ে এই পাকিস্তানপন্থী সৈনিকেরাই পরবর্তীতে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তো বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করার আগের সিনারিটা যদি দেখেন, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার হতে আরব বিশ্ব তখন পর্যন্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। কেন দেয়নি? যে পাকিস্তান ভেঙে গেছে, পেয়ারে পাকিস্তানের আশায় তারা মানে এই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। ইভেন আপনি যদি দেখেন যে চায়না আমাদেরকে স্বীকৃতি দেয়নি, আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু স্বীকৃতি দিলেও বাংলাদেশের সাথে তার বাণিজ্যিক কোনো সেই রকমের লেনদেন ছিল না, খুবই সামান্য। তো এইরকম একটা অবস্থায় তারা চেষ্টা করছিল বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করার জন্য।
এবং সেই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যত রকমের গুটি চালা দরকার সব চালাচালি করছিলেন। আর সেনাবাহিনীর ভেতরে এর ভেতরে আস্তে আস্তে এই যে ক্ষোভ ছিল, যে ক্ষোভগুলো ছিল, এগুলাকে পুঁজি করে আমেরিকা সেটাকে কার্যকর করেছে। তো কার্যকর করার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান তো আসলে প্রথম দিনই ক্ষমতায় আসেননি। প্রথম দিন মোস্তাক এসছেন, জিয়াউর রহমান পিছনে ছিলেন। তো মোস্তাক 3 মাস ক্ষমতায় ছিলেন, 86 দিন মনে হয়। এই 86 দিন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তাকে দিয়ে একটি বিল পাশ করানো হয়। সেই বিলটির নাম ছিল ইনডেমনিটি অধ্যাদেশ। অর্থাৎ যেহেতু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, সেশনে ছিল না, সেই জন্য মোস্তাককে দিয়ে একটি বিল পাশ করানো হয়, যে বিলটির নাম ছিল ইনডেমনিটি অধ্যাদেশ। সেই ইনডেমনিটি অধ্যাদেশটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩রা নভেম্বর জেলখানার ভেতরে যাদেরকে হত্যা করা হয়েছে এবং অন্যান্য যারা ওই সময়ে হত্যা হয়েছে, তবে না, ৩রা নভেম্বরটা তো সেখানে ছিল না, ৩রা নভেম্বর ছাড়া বাকি যারা ছিল তাদের সবার খুনের দায়মুক্তি দেওয়া হয়েছে। কারণ খুনিরা রেডিওতে ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে, তাদেরকে ট্রেস করা কোনো ব্যাপার না, সেই জন্য খুনিদেরকে আপনার দায়মুক্তি দেওয়া হয়। তো এখন বিষয়টা খেয়াল করে দেখেন, দায়মুক্তি যখন খুনিদেরকে দেওয়া হয়, সে দায়মুক্তির মেয়াদ থাকে অর্ডিন্যান্সের মাধ্যমে দিলে পার্লামেন্ট শুরু হওয়ার 60 দিন পর্যন্ত। যদি পার্লামেন্ট শুরু না হয় তাহলে অবারিত, আর যখনই পার্লামেন্ট বসবে তখনই 60 দিন মাত্র এটার মেয়াদ থাকে। তো খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, আসার পরে তার পার্লামেন্টে ওই মোস্তাকের পচে যাওয়া অধ্যাদেশটি পাশ করিয়ে দিলেন। যেমনটা ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যেটি করেছিল, এই তার আগে জিয়ার পার্লামেন্ট শুরু হওয়ার 60 দিনের মধ্যে সেটি কিন্তু বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি সেটিকে বাদ হতে দেননি, তিনি সেটাকে পাশ করিয়ে দিয়েছেন। তার মানে ইতিহাসের যোগসূত্রটা একটু দেখুন, যে অন্যায়গুলা কিভাবে অন্যায়কারীদের রক্তে প্রবাহিত হয় সেটার একটা ধারাবাহিক নমুনা। এক। দ্বিতীয়, দেখেন যে তখন সৌদি আরব এই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং চায়না সাথে সাথে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, এবং আমেরিকা সহ তার প্রভুরা বিশ্বব্যাংক টাকা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলো, অতদিন মুজিব থাকার কারণে আমরা দেইনি, এখন দেওয়ার চেষ্টা করেছেন। তো চেষ্টা করার পরে জিয়াউর রহমান দেখলেন যে তার তো একটা দল গঠন করতে হবে রাষ্ট্র চালাতে হলে, তাহলে এই দলটা কাদেরকে দিয়ে গঠন করতে হবে? বাংলাদেশের ৮০ থেকে ৯০ মানুষ, একবারে নিদেন পক্ষে ৭০ মানুষ আওয়ামী লীগ করে, তাহলে ৭০ বাইরে আরো ৩০ লোক থাকে। এটা কিভাবে দেখবেন? ১৯৭০ সালে ৭ ডিসেম্বর একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল পূর্ব পাকিস্তানে, এবং জাতীয় পরিষদেও সেটা একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে আবির্ভূত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৭০ ভোট, আর আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, তারপরে পিপিপি সহ তারা পেয়েছিল ৩০ ভোট। তো জিয়াউর রহমানকে তার যে বুদ্ধিজীবী মহল ছিল তারা বুদ্ধি দিল, আপনি যদি দল গঠন করতে চান, আপনি একবারে 1 in 2 একদম 2-1 মিনিটের ভিতরে আপনি ক্যাশ করতে পারবেন ওই ৩০% ভোটার। তারা এমনিতেই আওয়ামী লীগ বিরোধী, তারা বাংলাদেশ বিরোধীও, অর্থাৎ বাংলাদেশ জন্ম হোক তারা সেটা চায়নি। বিহারি এবং মুসলিম লীগ এবং এই যে জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস, তখন তিনি তার পার্টিতে এই ১৯৭১ সালের রাজাকারদের, পাকিস্তানিদের, যে পাকিস্তান তথ্যের যে খুব গুরুত্বপূর্ণ নেতা শাহ আজিজুর রহমান, সে শাহ আজিজুর রহমানকে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী করলেন। জিয়াউর রহমানের আমলের প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করে জিয়াউর রহমান তার ক্যাবিনেট শুরু করলেন। তার মানে পাকিস্তানকে এবং পাকিস্তান পন্থীদেরকে, মধ্যপ্রাচ্যকে, আমেরিকাকে একটা বার্তা দিল যে যারা বাংলাদেশ বিরোধী ছিল, যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, তাদেরকে আমি রিহেবিট করার কার্যক্রম শুরু করেছি। এরপরে কি করলেন? মেজর ডালিম, কর্নেল রশিদ, ফারুক, শাহরিয়ার, হুদা, এদেরকে
পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রের যে দূতাবাস আসছে সেই সকল দূতাবাসের রাষ্ট্রদূত অথবা সামরিক অ্যাটাচি হিসেবে তাদেরকে চাকরি দিয়ে দিল এবং এই চাকরি দিয়ে তাদেরকে সুষ্ঠুভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দিল। ঘরে দিল ইনডেমনিটি আর বাইরে দিল কি, যে জীবনের নিরাপত্তা এবং চাকরির নিরাপত্তা। ঠিক এমনি অবস্থায় জিয়াউর রহমান দেশ চালাতে থাকলেন। আর ভারত সহ বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আস্তে আস্তে তাদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী, জঙ্গিবাদী, মৌলবাদী, তথাকথিত ইসলামপন্থীদেরকে তিনি প্যাট্রোনাইজ করা শুরু করলেন। এই প্যাট্রোনাইজ করতে করতে তিনি প্রথমে করলেন কি, আমাদের ১৯৭২ সালের যে মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে সংসদ এবং যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল মুসলিম হিসেবে, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাঙালি মুসলমানেরা তার অধিকার পায়নি। তার মানে ধর্মভিত্তিক রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না। এই অভিজ্ঞতা থেকেই তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করলেন। অর্থাৎ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম থাকবে মানুষের, রাষ্ট্রের নয়। কারণ রাষ্ট্র কোনো মানুষ নয়, রাষ্ট্র হচ্ছে একটি কাল্পনিক সত্তা। এই সত্তার কোনো ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না। বাংলাদেশ যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করো, ধর্মভিত্তিক নয়। এর ফলে মুসলিম লীগ, নেজামে ইসলামী সহ যেই সব ধর্মভিত্তিক দল ছিল, সেই সব দল অটোমেটিক ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হয়ে যাওয়ার পর বাংলাদেশে কিন্তু ধর্মের ধ্বজাধারীদের ধর্মকে ব্যবহার করে, কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড হলো মানুষের ধর্ম, সেই কমন হেরিটেজকে ব্যবহার করে আর ধর্ম করা, রাজনীতি করা যাচ্ছিল না। তখন এই বঙ্গবন্ধুর নীতি থেকে জিয়াউর রহমান এসে বেরিয়ে গেলেন। তিনি কি করলেন, জামাতে ইসলামী সহ অন্যান্য দলকে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিলেন এবং সেটা বিএনপির বি টিম, সি টিম হিসেবে কাজ করতে। এবং আওয়ামী লীগের আমলে যেসব সন্ত্রাসী, যেসব খুনি বিভিন্ন মামলায় কনভিক্টেড হয়ে জেলে ছিল, তাদের অনেককেও তিনি জেল থেকে বের করে নিয়ে আসলেন। তাদের একজন হচ্ছে শফিউল আলম প্রধান। আপনারা জানেন সূর্য সেন হলে 7 মার্ডার, 7জনকে টোটাল হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল শফিউল আলম প্রধান এবং তিনি তখন ছাত্রলীগের সেক্রেটারি, আর মনিরুল হক চৌধুরী কুমিল্লার তিনি ছিলেন সভাপতি। সেই বিচারে ওই শফিউল আলম প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়া অবস্থায় তিনি জেলখানায় ছিলেন। সেখান থেকে শফিউল আলম প্রধানকে রাষ্ট্রীয় ক্ষমা করে দিয়ে তাকে দিয়ে জাকপা নামক একটি দল করে। খেয়াল করে দেখেন, সেই দলটি সারা জীবন বিএনপির বি টিম হিসেবে সার্ভ করেছে। সেই দলের ধারাবাহিকতায় যখন 1975 সালে, 1981 সালে জিয়াউর রহমান মারা যায়, তখন আবার ক্ষমতার পালাবদল হয়ে এরশাদের কাছে ক্ষমতা চলে যায়। এই 81 থেকে 91 পর্যন্ত, 90 সাল পর্যন্ত 9 বছর সংগ্রাম আন্দোলনের পর 91 সালে বিএনপি আবার ক্ষমতায় আসে। খেয়াল করে দেখেন, বিএনপি 91 সালে সরকার গঠন করেছিল জামাতে ইসলামীকে নিয়ে। তার মানে তাদের জন্মের ইতিহাস কিন্তু তারা ভোলেনি। তারা এদিক থেকে ভালোই বলতে পারেন যে জন্ম হয়েছে এই জামাতি আদর্শের, পাকিস্তানি আদর্শের মানুষকে লালন করে, বঙ্গবন্ধু আদর্শের মানুষকে লালন করে। সেই জন্য তিনি এই জামাতকে নিয়েই প্রথম সংসদে, অর্থাৎ 91 পরবর্তী প্রথম সংসদে তিনি জামাতের 2 জন মহিলা সংসদ সদস্য দিলেন। এরপরে 96 সালের নির্বাচনটি জামাত আর বিএনপি একসাথে করেনি, সেবারে বিএনপি ক্ষমতায় আসেনি। আবার 2001 সালে যে নির্বাচন, ল্যান্ডস্লাইড বিএনপি জিতেছিল, সেবারও 4 দলীয় জোট নামে বিএনপি জামাতের সাথেই জোট করেছে এবং জামাতের সাথে জোট করে জামাতকে 2 জন মন্ত্রীও দিয়েছিলেন, একজন আলী হাসান মুজাহিদ আর একজন নিজামী, যে 2 জনে যুদ্ধাপরাধীদের দায়ে মৃত্যুদণ্ড নিয়ে এখন পরপারে আছেন। এখন ব্যাপারটা খেয়াল করে দেখেন যে ঐতিহাসিক যে
ধারাবাহিকতা, বিএনপি তো আসলে ধর্মাশ্রয়ী, মৌলবাদী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ভারত বিরোধী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীরে কিন্তু একটি পাদপীঠ, খেলার মাঠ। খেয়াল করে দেখেন 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর ভারত বিরোধী যে শক্তিগুলো বাংলাদেশে আছে, এই বাংলাদেশের টেরিটরিকে ব্যবহার করে এই ভারত বিরোধী শক্তিকে তারা আস্তে 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 লালন করেছে, বিভিন্ন জঙ্গিদেরকে তারা লালন করেছে। এই লালন পালন করতে করতে একটা সময়ে ভারত বিরোধী একটা ন্যারেটিভ জিয়াউর রহমানের আমল থেকে, এরশাদের আমল থেকে খালেদা জিয়ার আমল পর্যন্ত, খেয়াল করে দেখেন 81 সাল থেকে 96 সাল, এই লম্বা সময়, 81 সাল বলবো না, 75 সাল, 21 বছর বাংলাদেশে ভারত বিরোধিতার চাষ হয়েছে। কেন চাষ হয়েছে? যেহেতু বিএনপি পাকিস্তানমুখী একটি দল, বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল। কেন বলছি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল? মুক্তিযোদ্ধাদের একটা বিশেষ গোষ্ঠী বিএনপির নেতৃত্বে সবসময় ছিল, এখনো আছে, কিন্তু তারা জানে যে মুক্তিযুদ্ধের মূল শক্তি আওয়ামী লীগ যেহেতু আমাদের সাথে নেই, তাহলে আমাদের তো একটা শক্তি লাগবে, সেই জন্য তারা এই জামাত শক্তিটাকে ব্যবহার করছে। আমি অস্বীকার করছি না, বিএনপির এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছে এবং এখনো তারা মুক্তিযোদ্ধা, তখনও মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তারা তাদের পায়ের মাটি হিসাবে, পায়ের নিচের মাটি হিসাবে এই মৌলবাদী, ধর্মান্ধ পাকিস্তানপন্থীদেরকে সবসময় ব্যবহার করেছেন তাদের ক্ষমতার জন্য। এই যে মেকিয়াবেলিজম, এটা বিএনপি ভালোভাবে আত্মস্থ করেছে, যার ফলে বিএনপি সবসময় ভারত বিরোধিতা করে তার ওই শক্তিটাকে চাঙ্গা রাখার চেষ্টা করেছে, আর ভারতে যাইয়া নমনম করেছে। খেয়াল করে দেখেন 2001 সালে ক্ষমতায় আসার পর বিএনপি 4 দলীয় জোট নিয়ে পাকিস্তানের জাহাজে করে বাংলাদেশে 10টা কষ্ট এসেছিল। অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া বাংলাদেশে ধরা পড়েছিল। তারা কাজ কি? তাদের পাকিস্তান এবং চায়না থেকে যে অস্ত্র আসে, বাংলাদেশ এটার হাব হিসেবে ব্যবহার করতো তারা। কারা? বিএনপি সরকার। এবং তাদেরকে দিয়ে ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্য, যেই সব জায়গায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই অস্ত্রগুলো সেখানে পাঠিয়ে দিত এবং সেখানে ভারতের এই ইন্টারনাল যে স্টাবিলিটি, সেটাকে নস্যাৎ করার তারা চেষ্টা করত। এই করতে করতে 10টা কষ্ট ধরা পড়ল। অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদেরকে ধরে পাকিস্তানে ডিপোর্ট করা হলো, বা ভারতে ডিপোর্ট করা হলো। এখন খেয়াল করে দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিটা ছিল বন্ধুত্বের। কেননা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত শুধু আমাদেরকে সাপোর্ট দিয়েছে তা না, ভারত অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে এবং বাসস্থানের ব্যবস্থা দিয়েছে 1 কোটি মানুষের। তারপরে তার সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তারা সমর্থন আদায় করে রাশিয়ার সাথে একটি মৈত্রী চুক্তি করে তারা বাংলাদেশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই বাংলাদেশের পরম বন্ধু ভারতকে আপনি পাকিস্তানের সাথে কম্পেয়ার করে শত্রু বানিয়েছেন। আর এখনও ভারত বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী যে গোষ্ঠী, যে জনগোষ্ঠী, ইয়াং আর ওল্ড যেটাই বলেন, এই জনগোষ্ঠী এই এনসিপির মতো উগ্র জঙ্গিবাদী এই গোষ্ঠীকে শুধুমাত্র খুশি করার জন্য পাকিস্তানের দিকে বিএনপি তাদের ওই ঐতিহাসিক ধারাবাহিকতা এখনো বাজিয়ে রেখেছে। এখন এইভাবে যদি চলতে থাকে, আগামী দিনের পাকিস্তান না কিছু দিতে পারবে বাংলাদেশকে, না পাকিস্তানকে। অন্যদিকে ভারত বিশ্ব পরিমণ্ডলে আজকে যে জায়গায় আছে, আগামী 20 বছর যদি সামনের দিকে তাকিয়ে দেখেন, এই দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়না এবং ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্র পৃথিবীতে গণার মতোই থাকবে না। কারণ পৃথিবী বড় বড় বলয়ে চলে যাচ্ছে। আর আমেরিকাও এখন যত চেষ্টাই করুক চায়না এবং ভারতকে সাপ্রেস করার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করবে এবং সেই জন্য এই মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে একটি চুক্তি করিয়ে নিবে, কিন্তু আদতে এটা কোনো কাজ হবে না। কারণ চারদিক থেকে যখন ভারতের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ থাকবে না, আকাশপথে থাকবে না শ্রীলঙ্কা একসময় বন্ধ করে দিবে, তখন আমেরিকার মতো শক্তি বাংলাদেশে ঢোকার ব্যবস্থাও থাকবে না, যত চুক্তি আপনি করেন। তাই বলছি,
যে বাংলাদেশের আমার যে কথার যে মূল প্রতিপাদ্য যে বিষয়টা ছিল যে ভারতের বিরোধী এবং পাকিস্তানমুখী কেন বিএনপি, এই যে ওই জর্মিল লেগাসি, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত সেন্টিমেন্টের মানুষ দিয়েই তাদের জন্ম। তারা নিজেরা ধর্মকর্ম করবে না, কিন্তু ধর্মকর্ম করা মানে নিজে আফিম খাবে না, অন্যকে আফিম খাওয়াবে, নিজে মদ খাবে না, অন্যকে খাওয়াইয়া মাতাল করে শাসন করবে। ঠিক বিএনপি সেই কাজটাই করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। ব্যক্তিগত জীবনে ধর্মের লেশ মাত্র নেই, কিন্তু তারা এই ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করবে, আর প্রতিবেশী আমাদের যে বন্ধু রাষ্ট্র তার সাথে একটা শত্রুতা জিয়ায় রাখবে ভেতরে বাইরে বাইরে, কিন্তু ভেতরে কিন্তু তাদেরকে নমস্কার করবে। তো এই অবস্থায় একটা দেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব না। কারণ বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, ভারতের সাথে বড় বড় যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান হয়, অর্থনৈতিক সমৃদ্ধিতে ভারতকে কাজে লাগায়, মানে অসাম্প্রদায়িক চেতনা যেন বিকশিত হয় সেই ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকাকে বদলায় যাওয়ার মতো উন্নততর জীবনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের সহযোগিতা পায়। কিন্তু এই মৌলবাদীরা যখনই আসে শুধু নিজের পকেটে টাকা ঢুকায়, তার সন্ত্রাসী, তার চাঁদাবাজি, তার ধর্মান্ধ মৌলবাদীরা এই রাষ্ট্রটাকে জিম্মি করে রাখে। আজকে আপনি চারদিকে একটু শব্দ শোনেন, বাংলাদেশ জিম্মি হয়ে আছে, বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকা এখন হুমকির সম্মুখীন। আগামী 5 বছর যদি এইভাবে চলে, এই বাংলাদেশ তলানিতে গিয়ে ঠেকবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন। 17 মে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলছেন যে ইলেকশনের সময় কোথায় যেন আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী 5,000 লোক নিয়ে আসছিল, সে ডাক দিলে নাকি 50,000, 1 লাখ লোক চলে আসতো। আমি মনে মনে হাসি। ওই যে নুরুল হক নূর, ভিপি নূর, এখন মন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি, কি বলল যে এনসিপি যদি জামাতের সাথে জোট না করতো তাহলে একটা সিটও পাইতো না। তো সেই ঢাকা শহরে এনসিপির সিট এক নাহিদ ইসলাম একটা পাইছে, এটা নিয়েও শত কথা তাদের ঘরের ভেতরের লোকজনই বলে যে এটা তারেক রহমান সাহেব দয়া দেখিয়ে নিজের দলের প্রার্থীকে কোরবানি দিয়ে এই সিটটা দিছে। তো সেইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের এলাকায় আমি ইলেকশন আগে বহু বলেছি যে ওই এলাকায় যদি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকের কাছে মির্জা আব্বাস হেরে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদ বুড়া যা আছে, সব বুড়ার একসাথে কচু গাছে ভাসি নেওয়া উচিত। তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারি সুযোগ পাইলে নানান কথা বলে। এরা দেখবেন এদের মাথায় একটা তেরা একটা রগ রয়ে গেছে। আমি তেরা বলবো নাকি লোভী রগ বলবো, কারণ 5 আগস্টের যে মেটিকুলাস ডিজাইন, যেই ডিজাইনের মাধ্যমে একবার ওই আন্দোলন বা বিপ্লব তাদের ভাষায় পুরো দেশটারে আমেরিকার কাছে জিম্মা দিয়ে দিল, আমেরিকার গোলাম বানায় দিল। এখন আবার তারা বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থানের স্বপ্ন দেখে। এইবার তারা কি আমেরিকার প্রদেশ বানায় ছাড়বে? আমেরিকার 52তম প্রদেশ বানাবে বাংলাদেশকে, মানে 51তম তো ভেনেজুয়েলা, আর দ্বিতীয় সেটাও এক শান্তির নোবেলের কৃপায়। আর আমাদের শান্তির নোবেলের কৃপায় আমেরিকার গোলাম হইলাম আমরা। নাসিরউদ্দিন পাটোয়ারিরা স্বপ্ন দেখে, আমি তার ভিডিও বক্তৃতাও সবটা শুনলাম, সাবলীল ভাবে বলে যাচ্ছে আরেকটা অভ্যুত্থান হবে, হইলে পরে ইলেকশন কমিশনের ঘেটিরা সে ধরবে। কি বলছে সে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আরেকটি গণ অভ্যুত্থান হলে এই নির্বাচন কমিশনের ইসির আগাগোড়া পরিবর্তন করা হবে এবং বিগত নির্বাচনে যারা নেতৃত্ব দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার করা হবে। আপনার আওয়ামী লীগের সময়ের নির্বাচন কমিশনারদের প্রত্যেকের মান ইজ্জত খাইছে, তাদেরকে জুতা পিটা করছে, ডিম থেরাপি দিছে। এখন এই ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশনই সেই আপোষের বোঝাপড়ার ইলেকশনটা করে দিচ্ছে, সেই ইলেকশন কমিশন এদেরকেও বিচার আওতায় আনবে। আবার কি মব করবে? আবার মবের স্বপ্ন তাদের। সোমবার দুপুরে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সদস্যদের সম্বর্ধনা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে একই পরিস্থিতি হলে শক্ত হাতে প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা,
প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখানে তো অনেক অনেক পজিটিভ কথা বললেন, কিন্তু এটা টোটালি একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমাকে ঢুকতে দেবে কিনা জানি না, তবে আরেকটা গণ অভ্যুত্থান হলে প্রথমে আমি নির্বাচন কমিশনে হাত দেব, নির্বাচন কমিশনটা আপাদমস্তক গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করব। পাটোয়ারি অভিযোগ জানিয়ে বলেন, নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিভাবে নগ্নভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার প্রত্যক্ষ সাক্ষী বাংলাদেশ। আমরা এই সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক মহলের কাছেও জমা দিয়েছি। তাহলে আওয়ামী লীগের কিছু করা লাগে না, না? গান যা করার তারা বানরের পিঠা ভাগাভাগি করতে গিয়ে ভাগ কম পড়লে এরকম বহু কিছুই শুনতে হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি বহু আবোল তাবোল বললেন, জবাবে আবার দেখলাম ইলেকশন কমিশনার ওই তাদের শিশুদেরকে তো মন রক্ষা করতে হয়, বলেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা এখানে এসে বক্তৃতা দেন, বাইরে গিয়ে বকাবকি করেন, ইলেকশন কমিশনের তো অভ্যস্ত হয়ে গেছে। যাক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলাপটা যে এস্টাবলিশ তারা নিজেই করে দিচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে অনেকাংশে যে সমঝোতা হয়েছে, আপোষ হয়েছে, সেই কৃপায় এনসিপি যে এখন পার্লামেন্টে, এটা তাদের মুখ দিয়ে এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। একটি গোল টেবিল বৈঠককে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টাও হচ্ছে। গোল টেবিল বৈঠকের আয়োজক বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনস্টিটিউট নামে একটি বেসরকারি সংস্থা, আমরা যাদেরকে এনজিও বলি। তারা এই গোল টেবিলটি আয়োজন করেছিল। তাদের শিরোনাম ছিল প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু নয়, জবাবদিহি ও জরুরি জনস্বাস্থ্য পদক্ষেপ চাই। দর্শক, সারা বাংলাদেশে গত কয়েক মাস ধরে হামে শত শত শিশু মারা যাচ্ছে, হাজার হাজার শিশু আক্রান্ত, শত শত পরিবার পথে বসবার উপক্রম হয়েছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বিশেষজ্ঞরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছেন, তারা তাগিদ দিয়েছেন যেন একটি জরুরি অবস্থা ঘোষণা করা হয় পুরো পরিস্থিতিটিকে। কারণ জরুরি অবস্থা ঘোষণা করলে এটি সমন্বিতভাবে এই রোগের একটি চিকিৎসা এবং সামগ্রিক ব্যবস্থাপনার সুযোগ তৈরি হয়। সরকার তাতে রাজি হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় যতটুকু খবর আসে, ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে হামে মৃতের সংখ্যা পত্রপত্রিকা কিংবা সরকারিভাবে যতটা বলা হয়, বাস্তব অবস্থা তার চেয়ে বেশি। এখন সরকারিভাবে 464 জন মৃত্যুর কথা বলা হয়েছে, 50,000-এরও বেশি আক্রান্তের কথা বলা হয়েছে। তার মানে বাস্তবে এই সংখ্যাটি তার চেয়ে বেশি। তো এমন একটি পরিস্থিতি যখন তৈরি হয় এবং সরকার একেবারে নিরুত্তাপ থাকে, একেবারে অমনোযোগী থাকে, তখন কোথাও না কোথাও সেটি নিয়ে তো কথা বলবার ব্যাপার আছে, দরকার আছে। কিন্তু দেখুন, সংসদ চলছিল, সংসদে এটি নিয়ে কেউ একজন সদস্যও বলেনি যে এটি নিয়ে আলোচনা হোক। অনেকে ঠাট্টা করে বলে থাকেন যে দেশে যদি সত্যিকারের কোনো বিরোধী রাজনৈতিক দল থাকতো তাহলে হয়তো এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে যেত। কিন্তু দেশে যেহেতু কোনো বিরোধী দল নেই, ফলে সরকারের মতো করে সব কিছু উপেক্ষা করে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের কষ্ট, জনগণের এমনকি এতগুলো মানুষের মৃত্যু, সেটিও সরকার একেবারেই উপেক্ষা করে যেতে পারছে। আমরা টুকরো টুকরো বিচ্ছিন্নভাবে যেসব খবর আজ পত্রিকায় আসে, সেখানে আমরা দেখতে পাই চিকিৎসা নিয়ে কি সমস্যা তৈরি হচ্ছে। কালকেই তো একটি পত্রিকায় দেখলাম যে 8 হাসপাতাল, অসুস্থ শিশুকে নিয়ে 8 হাসপাতাল ঘুরে তারপরে মৃত সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরে গেলেন বাবা। চিন্তা করতে পারেন, হাসপাতালের দরজায় ঘুরেছে, হাসপাতালে ঘুরেছে, অনেকটা বিনা চিকিৎসায় এটা একটি শিশুর মৃত্যু ঘটেছে। এমন একটি অবস্থা তৈরি হয়েছে দেশে। তাহলে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিকরা না হয় কথা বলছেন না, সরকার কথা বলছেন না, দায় এড়ানোর জন্য দেশে কোনো বিরোধী দল নেই বলে কোনো রাজনৈতিক দলেরও কথা বলছেন না। সুশীল সমাজ কোথাও আছে কি নেই আমরা খুঁজে পাই না তাদেরকে, অন্তত এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা কাউকে খুঁজে পাই না। মিডিয়া যে খুব সোচ্চারভাবে, খুব প্রকটভাবে জনমত তৈরির চেষ্টা করছে বা এই বিষয়টি নিয়ে সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে, সেরকম বিষয় আমরা দেখি না। শুধু মানুষ মরে যাচ্ছে, শিশু মৃত্যুর লাশের মিছিল ক্রমশ বড় হচ্ছে, হাহাকারের দীর্ঘশ্বাস, জমাট বাঁধা পাথরের মতো পুরো সমাজকে আর চারপাশের পরিবেশকে ভারী করে ফেলছে।
শুধু নির্বিকার আছে সরকার, শুধু নির্বিকার আছে সকল সিভিল সোসাইটি, নির্বিকার আছে রাজনৈতিক দলগুলো, অনেকটা মিডিয়াও। ঠিক এমনই একটি সময়, এমনই একটি পরিস্থিতিতে বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনস্টিটিউট নামের এই বেসরকারি সংস্থাটি তারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করেছিল, যাতে অ্যাটলিস্ট একটু ব্রেন স্টর্মিং করা যায়, একটু একটু ধাক্কা দেওয়া যায় যে এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমাদের কথা বলা দরকার, আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, এই মৃত্যুর মিছিল ঠেকানো দরকার। এবং আমরা দেখলাম কি সেটি নিয়ে তুমুল প্রতিক্রিয়া। প্রথম বলা হলো এরা কারা, এরা কোথাকার বিশেষজ্ঞ। ওকে, যখন আয়োজকদের পক্ষ থেকে কিংবা অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বলা হলো আর বাইরে আমরা তো হামের কেন রোগ হয়, কিভাবে প্রতিকার, সেই সব বিষয় নিয়ে আমরা তো অসুস্থতা রোগ নিয়ে কথা বলতে বসিনি, আমরা শুধু কথা বলতে বসেছি সচেতনতা তৈরি করার জন্য, সরকারকে একটু নাড়া দেওয়ার জন্য যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, তুমি ঘুম থেকে জেগে ওঠো, এই মৃত্যুর মিছিল ঠেকাও, সেটি বলার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তারপর কি হলো? তারপর আমরা দেখি এবার নতুন একটা থিওরি সামনে নিয়ে আসা হলো, এরা নাকি ফ্যাসিস্টের দোসর, এরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আচ্ছা, দেশে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনারা কথা বলছেন না, আপনারা কি বলেছেন যে কেন এই এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, সেটি নিয়ে কি আপনারা কোনো প্রশ্ন তুলেছেন? আপনারা কি প্রশ্ন তুলেছেন যে কোথাও চিকিৎসা ব্যবস্থা ঠিক মতো আছে কিনা, জরুরি অবস্থা কেন জারি করা হবে না, কেন সংসদে আলাপ আলোচনা হবে না, এই বিষয় নিয়ে সেই প্রশ্নগুলোকে আপনারা তুলেছেন? আপনারা কিন্তু এই প্রশ্নগুলো তুলেননি। আপনারা এই যে এতগুলো বাচ্চা মারা গেল তার জন্য একবার করেননি। কিন্তু যখন এই মৃত্যু নিয়ে কথা বলার জন্য কিছু সচেতন মানুষ একসাথে বসলো, তখন আপনাদের মনে হলো এরা তো ফ্যাসিস্টের দোসর। আপনাদের মনে হলো যে জুলাইয়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেই সময় এরা চুপ থেকেছিল, সেই সময় তারা সেই সরকারকে সমর্থন করেছে। আজও কি করেছে? সবাই করেছে। ঠিক আছে, জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে তো হাজার হাজার মামলা হয়েছে। যখন মামলা হয়, যখন মামলাটি আদালতে বিচারাধীন থাকে, তখন তো ভাই আপনার আর কিছু বলার নাই, আপনি তখন চুপ করে বসে থাকবেন, অপেক্ষায় থাকবেন আদালত কি সিদ্ধান্ত দেয়, আপনার দায়িত্ব শেষ, আপনার আর মাতাব্বরি করার কিছু নেই। আদালত ঠিক করবে যে এদেরকে জেল দিবে, ফাঁসি দিবে, বা এদের কি বিচার হবে। আদালত তো বলেনি যে না তুমি কোনো কথা বলতে পারবা না, কোনো ঘরের বাইরে যেতে পারবা না, কোনো তৎপরতা চালাতে পারবা না। হ্যাঁ, বিএনপি সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ রাজনৈতিক তৎপরতা করছে বা করছে না সেটি তাদের বিষয়, সেটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা বরাবরই বলে রাখি যে বরাবরই যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে বহু দলীয় রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার, নানা মতের নানা চিন্তার মানুষ যাতে তার বিশ্বাসের রাজনৈতিক দল খুঁজে পায়, প্ল্যাটফর্ম খুঁজে পায়, সেই ব্যবস্থাটা থাকা দরকার। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আওয়ামী লীগের এই যে আইন করে রাজনৈতিক তৎপরতা বা তাকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, সেটিকে আমরা বিরোধিতা করি, সেটিকে আমরা ভুল মনে করি। কিন্তু হামে নিহত শিশুদের নিয়ে তারা কথা বলতে এই যারা কোনো রাজনৈতিক দলের কর্মী না বা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কথা বলছে না, একটা এনজিওর প্ল্যাটফর্মে গিয়ে তারা সচেতন নাগরিক হিসেবে কথা বলছে, সেই কথা বলায় আপনারা তাদেরকে বাধা দিবেন, তাদেরকে হুমকি দিবেন, কিংবা তাদেরকে কোনো ট্যাগ দিবেন, দ্যাট ইজ কোয়াইট আনঅ্যাকসেপ্টেবল। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট অ্যাকচুয়ালি। কারণ যদি আপনি যে কথা বলেন যে তারা ফ্যাসিস্টের দোসর, তো ফ্যাসিস্টের দোসরদেরকেই কেন ভাই এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে? আপনারা কোথায়? আর জুলাই হত্যাকাণ্ডের তো আমি আবারও বলি যে সেটি তো আদালতে বিচারাধীন আছে। লেট দ্য কোর্ট ডিসাইড। কোর্ট যদি বলে যে না তুমি আর কোনো কথাবার্তা বলতে পারবে না, তোমাকে চুপ থাকতে হবে, কিংবা তোমাকে আমি জেলে পাঠিয়ে দেবো, তখন তারা জেলে চলে যাবে। বাট যতক্ষণ পর্যন্ত না আইনি বিচারে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত দে আর ইনোসেন্ট। ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কোনো ট্যাগ দিতে পারেন না, তাদেরকে কোনো কর্মকাণ্ডে বাধা দিতে পারেন না। সো এই যে সামাজিকভাবে আপনারা এই একটি গোল টেবিল বৈঠককে ঘিরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মব, এটাও একটা মব আসলে, কারণ কেবলমাত্র যে রাস্তায় ধরে পিটানোর যেটা মব, সেই মবটা ডক্টর ইউনূস সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছিল, একেবারে রাষ্ট্রীয় রূপ দিয়ে ফেলেছিল। সে মব এখনও কোথাও কোথাও হচ্ছে। নির্বাচিত সরকারের সময় এসেও পুরোপুরি মবটিকে বন্ধ করা যায়নি। আবার বিচার বিভাগীয় মব, টেকনিক্যাল মব, এরকম নানা কথাবার্তা আমরা শুনছি। এই যে আপনারা এই একটা সেমিনারকে ঘিরে যেটি করছেন সেটাও একটা মব। এই মব আসলে বন্ধ করতে হবে।
তো বরং এই মব না করে এই যে হামে এতগুলো শিশু মারা গেল, কেন মারা গেল, মানে প্রতিরোধযোগ্য একটা এই অসুস্থতায় সেখানে সরকার কি পদক্ষেপ নিয়েছিল, কি পদক্ষেপ নেয়নি, কেন নেয়নি, কোনো অবহেলা আছে কিনা, বরং সেগুলো নিয়ে কথা বলেন, সেগুলো নিয়ে রাস্তায় নামেন, আন্দোলন করেন, সেমিনার করেন। কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, যারা মানুষের পক্ষে কথা বলছে, মানবতার পক্ষে কথা বলছে, তাদেরকে ট্যাগ দিয়ে তাদের গলা চেপে ধরার চেষ্টা করবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষ আস্তে 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 আপনাদের এই যে তৎপরতাগুলো, সেই তৎপরতাগুলোর বিরুদ্ধে আসলে এক ধরনের ফুঁসে উঠতে শুরু করেছে। সে সময়টা খুব বেশি দূরে না যে যখন আপনারাই আসলে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন, যখন মানুষের পক্ষে যারা কথা বলে তাদেরকে বাধা দিতে আসবেন। সম্মানিত দর্শক, সম্প্রতি ঢাকার মিরপুরে একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। বিস্তারিত বলবো তার আগে একটি মৌলিক বিষয় বলে নেই। আপনারা জানেন যে গত 2টি বছর ধরে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তারা বলতে গেলে ডিফ্যাক্টো সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিচালন করত, আর যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে, যেখানে যেখানে তাদের শক্তিমত্তা না থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থী ছিল বা তারা মনে করেছে যোগ্যতা, সেখানে সেখানে তারা আগামীতে সংসদ নির্বাচন করবে, সেভাবে তাদের একটা ব্যাপক প্রস্তুতি ছিল। এই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে শুরু করে সর্বত্র তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। এর বাইরে জামাতের যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মী, তারা তাদের আবেগকে প্রাধান্য দিয়ে এমন সব অনার সৃষ্টি তৈরি করেছে, সেই অনার সৃষ্টির কারণে চারিদিকে একটা সি রব পড়ে গেছে। আপনারা জানেন যে জামাত তার ধর্মকর্মের যে রীতি, সেই ধর্মকর্মের রীতিতে কতগুলো মৌলিক বিষয় অন্যান্য ইসলাম ধর্মাবলম্বী তাদের সঙ্গে তাদের মতবিরোধ রয়েছে। যেমন এই যে আমাদের দেশে যে পীর, মোর্শেদ, মাজার যে একটা সংস্কৃতি, এটা জামাত একদম পছন্দ করে না। এটাকে জামাত মনে করে শিরক এবং বিদআত। এমনকি এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, বা এই যে হাইকোর্টের মাজার, কিংবা মিরপুরের শাহ আলী বগদাদির মাজার থেকে শুরু করে যে সকল শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাজার রয়েছে, এখানে ভক্তরা যায়, মুরিদানরা যায়, কেউ নফল নামাজ পড়ে, কেউ মানত করে, যা কিছু করে, এই পুরো যে কর্মকাণ্ডটি, সেই কর্মকাণ্ডটিকে তারা মনে করে ইসলাম বিরুদ্ধ, শরিয়ত বিরুদ্ধ। 2 নম্বর হলো যে যেগুলো ভণ্ড মাজার রয়েছে, সেই ভণ্ড মাজার বন্ধ করা, ভণ্ড পীরদেরকে শাস্তি দেওয়া, এগুলোকে তারা মনে করে ইবাদতের অংশ, একটা জিহাদে কুল্লিয়া। এবং এগুলোর বিরুদ্ধে জামাতে যারা আলেম ওলামা রয়েছেন, ওয়াজিন রয়েছেন, তারা সেই দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে বক্তব্য দিয়ে আসছেন। ফলে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে, তাদের মধ্যে একটা স্বপ্ন যে কোনোদিন যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, তাহলে আবু ওহাব নজদি আরবের বুকে যেভাবে সপ্তদশ শতাব্দীতে আন্দোলন করেছিলেন, সফল হয়েছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, ঠিক সেইভাবে তারাও বাংলাদেশে ধর্মের সংস্কার করবে এবং এ সকল অবৈধ মাজার ঠাজার ভেঙে চুরে চুরমার করে দিয়ে সত্যিকার অর্থে ইসলাম তারা পালন করবে। জামাত আরও বিশ্বাস করে বা তারা প্রচার করে যে ইসলামের কিছু হুকুম রয়েছে, আহকাম রয়েছে, যেগুলো আসলে মূল ইসলামের সঙ্গে জড়িত না। যেমন নামাজ, আমরা যে নামাজ যে পড়ি, যেটাকে তারা সালাত বলে, নামাজ ফার্সি শব্দ। তো পুরো নামাজের যে প্রক্রিয়াটি, এটি হলো একটা ইবাদত, একটি মোনাজাত, একটি আরতি। তো সেখানে নামাজ শেষে আবার আলাদা হাত তুলে মোনাজাত করাটা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, বিদআত। এবং তারা বলেন যে এটা আল্লাহ রাসূল নামাজের পরে এই কাজগুলো করেননি কখনো। কাজে যারা নামাজ পড়ে মোনাজাত করেন, তারা তাদের বিরুদ্ধ। এরপরে এই যে বিভিন্ন মাজার জিয়ারত করার জন্য আমরা যাই, এই সফরকেও তারা কিন্তু হারাম বলে। তো গত দশকের পর দশক ধরে
তারা যে প্রচারগুলো চালিয়ে আসে, সেই প্রচারের প্রেক্ষিতে এইবার যখন তারা ক্ষমতা রেখার খুব কাছাকাছি চলে এসে, তখন তারা ধারণা করছে তাদের যারা মানে সাধারণ নেতাকর্মী রয়েছেন, তারা তো মনে করেন যে জামাত একটা আধ্যাত্মিক দল, এই দল করলে জান্নাতে যাওয়া যায়, এই দলে যারা নেতা রয়েছেন শীর্ষ পর্যায়ের নেতা তারা আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। তো কাজেই দেশের যে শেখ হাসিনার পতন, এটা মনে করেছে জামাতের নেতাকর্মী যে তাদের দোয়ার ফলে এটা হয়েছে। দ্বিতীয়ত তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে আসছে, আল্লাহ এরকম একটা হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এরকম তাদের একটা ধারণা। তো এই কারণে তারা কি করলো, হয়তো দলের যারা সেন্ট্রাল কমান্ড রয়েছেন তাদের সাথে পরামর্শ ছাড়া বা তাদের কোনো উস্কানি ছাড়াই তারা সারা দেশে মাজার ভাঙাকে রীতিমতো ইবাদতের বা জিহাদে কুল্লিয়া হিসেবে তারা নিল। এর ফলে জামাতের অনেক ক্ষতি হয়েছে সারা বাংলাদেশে। মানে যে ঘটনাগুলো ঘটেছে, এর ফলে ইসলাম যে একটা উগ্রবাদী ধর্ম এবং জামাত যে একটা উগ্রবাদী দল, এটা আমেরিকাকে ভয় দেখিয়ে দিয়েছে। ওসমান হাদির মৃত্যু, ডেইলি স্টারের সেই যাকে বলা হয় আক্রমণ, এবং অনেকগুলো মাজার ভাঙতে গিয়ে সেই অনেকগুলো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এবং কবর থেকে একটি লাশ তুলে যেভাবে তারা পুড়িয়ে দিয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে জামাত সম্পর্কে নেতিবাচক যাকে বলে একটা ধারণা তৈরি করেছে। কিন্তু এত কিছুর পরও জামাত ডোন্ট মাইন্ড, তারা এটি নিয়ে আসলে তেমন কিছু করছে না। তারা মনে করছে দে আর স্টিল ইন দ্য রাইট পথ, তারা সঠিক পথে আছে, এবং তারা তাদের যে জিহাদি কুল্লিয়া এটা তারা চালিয়ে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় মিরপুরের যে ঐতিহ্যবাহী শাহ আলী বগদাদির যে মাজার, এই মাজারে জামাতের যারা নেতাকর্মী তারা আক্রমণ চালিয়েছে। জামাত অস্বীকার করেছে, কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে জামাতের চিহ্নিত লোকজন সেখানে গেছে। তারপর যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারাও জামাতের লোক। অধিকাংশ ওখানে যে সংসদ সদস্য হয়েছে মীর কাসিম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, তো সেই আরমান এটা নিয়ে যে বিবৃতি দিয়েছে বা যে কিছু বলেছে, এই প্রথম জামাতের কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীল কোনো নেতা কোনো মাজারের আক্রমণ সম্পর্কে বা আক্রমণ নিয়ে এভাবে বক্তব্য দিতে আসলো। যেহেতু ঘটনাটি মিরপুরে ঘটেছে, সেহেতু এর দায়িত্ব আরমানের উপর আসছে, আরমানকে জবাবদিহি করতে হবে। আর আরমান এমনি শারীরিকভাবে মানসিকভাবে আমার কাছে মনে হচ্ছে না যে সুস্থ, তার আচরণে অনেক অসংলগ্নতা রয়েছে, এমনকি তার ড্রেস কোড, তার কথা। আরমানকে আমি দেখেছি, তার বাবা যখন জেলে ছিলেন আমরা তো একসাথে ছিলাম, মীর কাসিম সাহেবের সাথে একসাথে ছিলাম। তো সেই সুবাদে আরমানের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আরমান এবং আরমানের সাথে কথা হয়নি, কিন্তু আরমানের অন্যান্য যারা ভাই আছেন তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আরমানের মা, আরমানের বোন, আরমানের চাচা, আরমানের চাচি, অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তো সেক্ষেত্রে আরমানকে আমি যেভাবে কোর্টে দেখেছি শান্তশিষ্ট, বা আরমান সম্পর্কে তার বাবার কাছে যেটা আমি শুনেছি, কিন্তু এখন যে তার আচরণ যা দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আরমানের আসলে চিকিৎসা দরকার। এটা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন অন্তত এটি নিয়ে লুকোচুরি করার কিছুই নেই। দীর্ঘদিন জেলখানায় থাকলে একটা মানসিক বিপর্যয় হতে পারে, সে স্পষ্ট একটা ব্যারিস্টার মীর কাসিম সাহেবের ছেলে, তার আচার আচরণ সেটা মনে হচ্ছে না, মনেই হচ্ছে সে অসুস্থ, ইমব্যালেন্সড, হাঁটাচলা, কথাবার্তা। তো আমি মনে করি তার চিকিৎসা দরকার আছে। এটা গেল এক। 2 নম্বর হলো যে এই মাজারে জামাতের যে আক্রমণ, এটি নিয়ে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। অন্য জায়গায় জামাত যেখানে আক্রমণ করতে গেছে বেশ প্রস্তুতি নিয়ে গেছে, এবং ঘটনাটা ঘটেছে একতরফাভাবে। জামাত মেরেছে, অন্য সবাই মার খেয়েছে, জামাত তছনছ করেছে, অন্য সব কিছু তছনছ হয়েছে। কিন্তু এখানে যারা আছে ঢাকাতে, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। অনেকে এখানে যারা মাজারেতে অনেক লোক থাকে, আপনি হাইকোর্ট মাজারে গিয়ে দেখবেন নানা রকম ভবের পাগল। কিছু মানুষ গিয়ে দেখা যাচ্ছে যে হাইকোর্ট মাজারের সামনে যে মোমবাতির দোকান আছে, আগরবাতির দোকান আছে, সেখানে থেকে তবারক কিনছে, মিষ্টি কিনছে, বা ওইগুলো নিয়ে মাজারে তারা ওইগুলো জ্বালিয়ে দিচ্ছে। কিছু মানুষ আছে ওখানে যারা ভং ধরে থাকে, ছং ধরে থাকে, কেউ গাঁজা খায়, কেউ গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মাল্য পরে বসে থাকে, কেউ হয়তো ওখানে সন্ন্যাসী সেজে বসে থাকে, কেউ হয়তো একেবারে
মানে কাপড় চোপড় নাই, ন্যাংটা বাবা হয়ে বসে থাকে। তো বিভিন্ন মানুষ যায় সেখানে, কেউ হতাশ, কেউ ধর্ম বিশ্বাস করে, কেউ আধ্যাত্মিকতা বিশ্বাস করে, কেউ আংটি উংটি বিশ্বাস করে, যে যার মতো করে ওখানে যায়, গিয়ে যার যেরকম রুচি, কেউ পাগলের কাছে বসে, কেউ সিদ্ধি বাবার কাছে গিয়ে বসে, আবার কেউ গিয়া একেবারে সোজা মাজারে গিয়ে কবরের পাশে বসে হাও মাও করে কান্নাকাটি করে। আবার অনেকে যারা শরীয়ত মানে তারা মাজারের পাশে মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নিজের জন্য দোয়া করে, আর ওখান থেকে বের হয়ে আসার সময় মাজারটা, যেটা কবর জিয়ারত যেটাকে বলা হয়, সেটা জিয়ারত করে আসে। তো এই যে হাইকোর্টের মাজার কেন্দ্রিক, যেহেতু আমি এখানে বহুবার গেছি, নামাজ পড়েছি, তো তার সাথে অনেক অনেক বেশি এরকম ভবের পাগল, অর্গানাইজড পাগল, এই পাগলদের আস্তানা হলো শাহ আলীর বগদাদির মাজারে। এবং ওখানে যে আধিপত্য, এখনো পর্যন্ত ওখানে আওয়ামী লীগের লোকদের একটা বিরাট আধিপত্য আছে, বিএনপির লোকদেরও আধিপত্য আছে, জামাতের ওখানে আসলে আধিপত্য নেই। আর যেহেতু আরমান ওখানে সংসদ সদস্য হয়েছে, ফলে বিএনপির যারা লোকজন ওখানে আছে সবাই মোটামুটি বিক্ষুব্ধ, আরমানের প্রতি বিক্ষুব্ধ, জামাতের প্রতি বিক্ষুব্ধ, জামাতের লোকজন যারা আছে তাদের প্রতিও বিক্ষুব্ধ। ফলে সাধারণ মানুষ ওখানে জামাতের পাশে দাঁড়ায়নি, অথবা দেখা গেল এরকম একটা ঘটনা যখন ঘটেছে তখন তারা পাগলদেরকে লাড়া দিয়েছে। পাগল তিতা মিঠা বুঝে না, সেই কি একটা গান আছে না, এটা যে গান গায়, পাগল রে জিলাপি দিও না, সেই তাহিরি যে জিকির করে, গান গায়, তো ওইরকম। তো ওখানকার পাগলরা এই পিটুনি খেয়ে, যা কিছু খেয়ে, একটা সময় তারা রিভোল্ট করলো। রিভোল্ট করে পাগল এই জামাতের লোকজনের উপর মায়ের শুরু করলো। ভিডিওতে অত দেখা যায় না। আপনি তো বুঝেন যে স্বাভাবিক মানুষ যখন মারে তখন এক ধরনের আর্ট থাকে। যারা কুম্ফুকারা জানে তারা বেঁকে স্টাইল করে মারে। মহিলারা যারা মারামারি করে তারা চুল ধরে ধরে শোয়ায় ফেলে। অনেকে বিভিন্ন রকম যার যার মতো করে, যারা সুস্থ মানুষ যারা মারামারি করে। কিন্তু পাগলের যে মায়ের, সে মারটা এবার ওখানে জামাতের যারা লোকজন তারা খেয়েছে, তারা বুঝছে, তারা খামচি দিয়েছে, তারা থুথু দিয়েছে হয়তো বা, আমি জাস্ট আন্দাজ করে বললাম। এখানে পাগল পাগলের মতো তারা হয়তো ওই হাতে যে অনেকজনের কাছে একটা চুঙ্গা আছে, কারো পশ্চাৎ দেশে চুঙ্গা ঢুকিয়ে দিয়েছে, কাউকে হয়তো কামড় দিয়েছে, কাউকে হয়তো আশেপাশে কতগুলো গোবর বা গুঠু আছে যেগুলো, এগুলো এনে হয়তো কারো মাথায় ডলে দিয়েছে, হোয়াট এভার মেবি। কিন্তু এটা নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে, ইন্টারনেটে এই দৃশ্য বারবার ঘুরছে এবং সবাই বলছে আরে বাবা, পাগল যা করেছে, পাগলের দল মেরে সেটাই দিছে একদম। আমরা তো আঞ্চলিক ভাষায় যে কথা বলি, একদম সেটাই দিছে, শোয়াই দিছে, যা মায়ের দিছে গো বাবা, একদম বুঝবে পাগলের মায়ের এই প্রথম। তো আমাদের দেশের পাগল খুব সাধারণত ভয় দেখায়, কিন্তু এভাবে সংঘবদ্ধভাবে চায়, মানে পাগল সিঙ্গেলি আপনাকে একটা বাড়ি দিল, মার দিল, কিন্তু সংঘবদ্ধভাবে বাংলার ইতিহাসে পাগলরা একত্র হয়ে এইভাবে আক্রমণ চালিয়েছে, এটা এই মাজারে শুরু হলো এবং সেটা বিসমিল্লাহ হলো জামাতকে দিয়ে। আল্লাহই জানে জামাতের ইজ্জত কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, এবং এই ইজ্জত নিয়ে আগামী দিনে তারা কিভাবে এগোবে। আসসালামু আলাইকুম।